আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের ১৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অক্ষরের জ্ঞান ফেরার পর সে মধুজাকে নিজের চোখের সামনে দেখতে পায়। মধুজা অক্ষরের দিকে তাকিয়েছিল। অক্ষর গতকাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করে। যতদূর তার মনে পড়ে কেউ তার সামনে এসে কোনো কিছু স্প্রে করে, তারপর কিছুই আর অক্ষরের মনে নেই। অক্ষর তাই মধুজাকে প্রশ্ন করে, আচ্ছা গতকাল রাতে কি হয়েছিল? তুমি কি তাকে ধরতে পেরেছো যে আমার ক্ষতি করতে চাই? মধুজা না জানার ভান করে বলে, আমি তো কাউকে দেখতেই পাইনি। আমি গিয়ে দেখতে পাই আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর বর্ণর সাহায্যে আপনাকে রুমে নিয়ে আসি। বর্ণর কথা শুনে অক্ষরের সন্দেহ হয়। তার মনে পড়ে যায় বর্ণর হাতে গতকাল লাল লাল কিছু একটা দেখতে পেয়েছিল। আচ্ছা, বর্ণকে কোথায় পেলে তুমি? ও তো বাগানের দিকেই ছিল। ও আচ্ছা, এখন তো মনে হয় অনেক বেলা হয়ে গেছে, আমাকে হসপিটালে যেতে হবে, তুমি নিজে খেয়াল রেখো। মধুজা অক্ষরের কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে করে বসে থাকে। অক্ষর বুঝতে পারে না মধুজা হঠাৎ করে এত চুপ হয়ে গেল কেন। চুপ থাকার মেয়ে তো মধুজা নয়। অক্ষর মধুজাকে আর ঘাটায় না, নিজের মতো রেডি হয়ে হাসপাতালে চলে যায়। অক্ষর চলে যেতেই মধুজা নিজের ফোন থেকে কাউকে একটা কল করে। কল রিসিভ করা মাত্রই মধুজা বলে, তোমাকে যে নিউজটা পাঠিয়েছিলাম সেটা ছাপিয়েছে তো? বিপরীত দিকে থেকে উত্তর আসে, জি ম্যাডাম, আপনি যে নিউজটা দিয়েছিলেন সেই পত্রিকার একেবারে মূল পাতায় ছাপানো হয়েছে, কিন্তু আমার ভয় করছে। এত ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে এরকম নিউজের ফল ভালো হবে না। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, মনে রেখো আমরা সাংবাদিক, আমাদের সাহসী হতে হবে। দেশ ও জাতির কাছে এই ধরনের নিউজ তুলে ধরাই আমাদের দায়িত্ব, বাকিটা আমি সামলে নেব। কথা বলা শেষ করে ফোনটা রেখে দেয় মধুজা। একটু পরে কেউ একজন এসে মধুজার দরজায় নক করে, অনুমতি চায় ভেতরে আসার। মধুজা ডাকে তাকে ভেতরে আসতে বলে। সে ভেতরে আসার পর মধুজা তাকে আশ্বস্ত করতে বলে, নিউজটা ছাপানো হয়েছে, এবার সব সত্যি সবার সামনে আসবে, অন্যায়কারীদেরও শাস্তি নিশ্চিত করা হবে। সে মধুজাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। মধুজা ঘরে টাঙানো অক্ষরের একটি ছবির দিকে তাকিয়ে বলে, আপনার ভালো মানুষের পেছনে যে এরকম একটা কদর্য লুক লুকিয়েছিল আমি জানতাম না পাগলা ডাক্তার। সরি, আপনি হলেন একটা শয়তান ডাক্তার। আপনাকে আপনার অপকর্মে শাস্তি পেতেই হবে। কথাটা বলে মৃদু হাসে মধুজা, তারপর আবার বিছানায় গা এলিয়ে দেয়। এখন যে তার বড় বিশ্রামের খুব প্রয়োজন, সামনে অনেক বড় লড়াই আছে তার। অক্ষর হাসপাতালে পৌঁছতে কয়েকটা রোগী চেক আপ করে। নিজের কেবিনে আসা মাত্রই ডাক্তার কেয়া এসে তাকে বলে, রুহুল স্যার আপনাকে তার কেবিনে রাখছে। আচ্ছা চলুন। অক্ষর যাওয়ার সময় ডাক্তার কেয়ার হাতের দিকে আবার তাকায়। তার হাতের র্যাশগুলো অনেকটাই গায়েব হয়ে গেছে, তবে অক্ষরের চোখ আটকে যায় কেয়ার হাতে একটি আংটিতে। এরকম আংটি সে কোথায় যেন দেখেছিল, সেটা ভালোভাবে মনে করতে পারছিল না। এই প্রসঙ্গে তার মনে পড়ে যায় গতকাল রাতে তার মুখে স্প্রে করেছিল, তার হাতেও আংটি দেখেছিল। কেয়ার প্রতি অক্ষরের সন্দেহ প্রবল হয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারছিল না সে। ডাক্তার রুহুল আমিনের কেবিনের সামনে এসে ডাক্তার কেয়া বলে, স্যার, ডক্টর অক্ষর চৌধুরী এসে গেছেন। রুহুল আমিন অক্ষরকে দেখে বলে, তুমি ভিতরে আসো। আর কেয়া, তুমি এখন আসতে পারো। ডাক্তার কেয়া মাথা নাড়িয়ে চলে যায়। অক্ষর ভিতরে এসে বলে, কিছু বলবেন স্যার? হ্যাঁ, তার আগে তুমি বসো। অক্ষর চেয়ারে বসে পড়ে। রুহুল আমিন একটি নিউজ পেপার বের করে অক্ষরের দিকে বাড়িয়ে বলে, দেখো কী সব নিউজ বেরিয়েছে আমাদের হসপিটালের বিরুদ্ধে। এখানে নাকি রোগীদের কিডনি, লিভার এগুলো বের করে নিয়ে পাচার করা হয়, আর এসবের মূলে নাকি রয়েছ তুমি। 2 বছর আগের একটি ঘটনা উদ্ধৃত করে এই নিউজ তৈরি করা হয়েছে। সুমি নামের একটি মেয়ে নাকি তোমার তত্ত্বাবধানে ছিল, তার চিকিৎসার নাম করে তুমি লিভার বের করে নিয়েছিলে। এসব তো ভুল নিউজ স্যার, আমাদের উচিত এক্ষুনি স্টেপ নেওয়া। বাট এই নিউজটা করলোটা কে? একজন নতুন সাংবাদিক, নাম কি যেন দেখো দেওয়া আছে, মনিরা তাবাসসুম না কি যেন। অক্ষরের কাছে মনিরা তাবাসসুম নামটা শোনা শোনা লাগে, কোথায় যেন শুনেছিল সে, তবে এখন মনে পড়ছে না। ডাক্তার কেয়া কেবিনের বাইরে দাঁড়িয়ে তাদের সব কথোপকথন শুনে ফেলে। তারপর কাউকে একটা ফোন করে বলে, একজন নার্সকে ছুটে আসতে দেখে কেবিনের সামনে থেকে সরে যায় ডাক্তার কেয়া। নার্সটি দৌড়ে দৌড়ে ডাক্তার রুহুলের আমিনের কেবিনের সামনে এসে বলে, স্যার, হাসপাতালের প্রেসের লোকজন চলে এসেছে, তারা ডাক্তার অক্ষর চৌধুরীর সাথে কথা বলতে চায়। ও গড, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো।
অক্ষর, তুমি এখন ওদের সামনে যেও না, আমি দেখছি বিষয়টা কিভাবে সামলানো যায়। ওকে স্যার। অক্ষর সাবধানের সাথে হাসপাতাল থেকে চলে এসেছে। রুহুল আমিনের নির্দেশে এক প্রকার গোপন হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে সে। এখন গন্তব্য তার বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই মমতা চৌধুরীর মুখোমুখি হয় সে। মমতা চৌধুরী সকলের খবরের পেপার পড়েছেন, তাই মুখ দুশ্চিন্তার আছেন তিনি। অক্ষরকে দেখা মাত্র তিনি বললেন, তুই কি ঠিক আছিস তো? নিউজ পেপার পড়ার পর থেকে আমার টেনশন হচ্ছিল। একটু আগেই দেখলে টিভিতেও নিউজ দেখাচ্ছে এসব নিয়ে। কে তোকে এভাবে ফাঁসাচ্ছে বলতো? মনিরা তাবাসসুম নামে কেউ একজন। তুমি এটা নিয়ে কোনো টেনশন করিও না আমু, আমি সব কিছু সামনে নিব। অক্ষর আর কিছু বলে না, নিজের রুমে চলে যায়। মধুজা রুমে শুয়েছিল। অক্ষরকে দেখে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আপনি আজ হঠাৎ এত তাড়াতাড়ি ফিরলেন যে? অক্ষর মধুজাকে হাসপাতালে কি হয়েছে সব বলে। মধুজা সব কিছু মনোযোগ দিয়ে শোনে। অক্ষর আচমকার মধুজার কাছে চলে আসে, তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি মনিরা তাবাসসুম নামে কাউকে চিনো? মধুজা প্রথম দিকে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামনে নিয়ে বলে, কই না তো। না মানে এই সাংবাদিকটা দেখতো প্রথম আলো পত্রিকার, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি তো কাজে নতুন জয়েন করেছি, সবার নামও তো জানি না। সেটা ঠিক, হোয়াট এভার। আমি নিচে যাচ্ছি লাঞ্চ করতে, তোমাকে আর নিচে আসতে হবে না। আম্মুকে বলছি রনফকে দিয়ে তোমার খাবার ওপরে পাঠিয়ে দিবে। আচ্ছা। অক্ষর ফ্রেশ হয়ে নিচে চলে যায় লাঞ্চ করতে। অক্ষরের সাথে সাথে অনিল চৌধুরীও খেতে বসে। অক্ষরের নামে যেসব খবর বেরিয়েছে সেসব নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। অনিল চৌধুরীর তাই খুব ভয় হচ্ছে নিজের ছেলেকে নিয়ে। খেতে বসে তিনি অক্ষরকে বলেন, তুই একটু সব দিকে খেয়াল রাখিস অক্ষর, আমার খুব ভয় হচ্ছে। আমি জানি তুই এরকম কোনো কাজ করতে পারিস না, কেউ হয়তো তোকে ফাঁসাতে চাইছে। তুমি টেনশন করো না আব্বু, আমি সব ষড়যন্ত্রকারীদের সামনে আনবো। একটু পর বর্ণ বাইরে থেকে আসে। মমতা চৌধুরী তাকে দেখে ফ্রেশ হয়ে খেতে বসতে বলে। বর্ণ তার কথা মতো ফ্রেশ হয়ে খেতে বসে। খাওয়া শেষে অক্ষর বর্ণকে বলে, তুই সবার থেকে কি লুকোতে চাইছিস বর্ণ? বর্ণ নিজের হাতটা গুটিয়ে নেয়। অক্ষর মৃদু হেসে বলে, আর লুকোনোর চেষ্টা করে লাভ নেই, আমি অলরেডি জেনে গেছি সবকিছু। তোর হাতের এই দাগই তার প্রমাণ। সবাই বর্ণের হাতের দিকে তাকায়। বর্ণ নিজের সত্য ধরা পড়ার ভয়ে চুপসে যায়। আজকের এই গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।